2030 সালে পুরো পৃথিবীর তাপমাত্রা যখন 70 ডিগ্রি সেলসিয়াস, ঠিক তখনই একটা প্রাণহীন রোবটকে সাথে নিয়ে বেঁচে থাকার লড়াইয়ে নেমেছে ফিন্স নামের এই বুড়ো লোকটা। কিন্তু তার এই লড়াই নিজের জন্য নয়, বরং তার আদরের প্রিয় কুকুরটির জন্য। নিজের মৃত্যুর পর কে তার কুকুরটিকে দেখে রাখবে সেই চিন্তায় সে তৈরি করে এক অসাধারণ রোবট। কিন্তু একটা কুকুর আর রোবটকে নিয়ে ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতে টিকে থাকা কি আদৌ সম্ভব? গল্পের শুরুতে আমরা ফিন্স যে পৃথিবীতে বাস করছে তার এক ভয়ঙ্কর চিত্র দেখতে পাই। বর্তমানে পৃথিবীর ওজোন লেয়ার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, যার ফলে সূর্যের ইউভি রেডিয়েশন সরাসরি পৃথিবীতে এসে পড়ছে। এর প্রভাবে মাটি শুকিয়ে কাঠ হয়ে গেছে, কোথাও গাছপালাও বেঁচে নেই, এমনকি পানিও নেই বললেই চলে। সব ধরনের প্রাণী বিলুপ্ত হয়ে গেছে, আর মানুষ এখন রোদের ভয়ে দিনের বেলা বের হতে পারে না। চারদিকে শুধু ধুধু মরুভূমি। ঠিক এই সময় আমরা ফিন্সকে এক বিশাল ধুলোঝড়ের মধ্যে গান শুনতে শুনতে হেঁটে আসতে দেখি। তার হাতে থাকা ইলেকট্রিক সিস্টেমে একটি অ্যালার্ট দেখাচ্ছে যে বাইরের ইউভি রেডিয়েশন এখন 50 ডিগ্রি এবং ফিন্সের শরীরের তাপমাত্রা 101 ডিগ্রি ছড়িয়ে গেছে। বিপদ সংকেত পাওয়ার পরও ফিন্স ভয় না পেয়ে সামনে থাকা একটা পুরনো বিল্ডিং এর ভেতরে ঢোকে। এই বিল্ডিংটি আগে একটা স্টোর রুম হিসেবে ব্যবহার হতো, যেখানে অনেক খাবার আর জিনিসপত্র রাখা ছিল। ভেতরে ঢুকে ফিন্স দেখতে পায় মেঝেতে অনেকগুলো মৃতদেহ পড়ে আছে, যারা মূলত খাবারের অভাবে মারা গেছে। এই লাশের স্তূপের মাঝে ফিন্স একটি বোতল খুঁজে পায়। সে তার সাথে থাকা রোবট কুকুরটিকে সেটি তুলে নিতে বলে। এরপর সে কুকুরের খাবারের একটি প্যাকেট পায় এবং এটা ভেবে খুশি হয় যে আজকে তার কুকুরটা অন্তত পেট ভরে খেতে পারবে। ঠিক তখনই বিল্ডিং এর ভেতরে বিকট শব্দ শুনতে পেয়ে সে ভয় পেয়ে লুকিয়ে পড়ে। কিন্তু পরে সে বুঝতে পারে যে এটি কোনো বিপদ নয়, বাতাসের কারণে একটি টিনের পাত নড়াচড়া করে শব্দ করছিল। ফিন্স তখন বিল্ডিং থেকে বেরিয়ে এসে তার ম্যাপে জায়গাটি চিহ্নিত করে এবং দ্রুত তার ভ্যান গাড়ির দিকে ফিরে আসে। তবে শহরে ঢুকে ফিন্স কেবল হাহাকার দেখতে পায়, চারিদিকে শুধু ধুধু মরুভূমি। ওজোন স্তর ধ্বংস হয়ে যাওয়ার ফলে যে ইউভি রেডিয়েশন সরাসরি পৃথিবীতে এসে পড়েছে, এটা তারই ফল। পথে যেতে যেতে রাস্তার মাঝখানে পড়ে থাকা পুরনো গাড়িগুলোকে সে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে সামনে এগোতে থাকে। হুট করে ফিন্স দেখতে পায় যে এক বিশাল বালুঝড় তার দিকে ধেয়ে আসছে। তার ইলেকট্রিক সিস্টেম তাকে সাবধান করে দেয় যে ঝড়টি এখন মাত্র 1500 ফুট দূরত্বে আছে এবং তাকে এখনই নিরাপদ কোনো আশ্রয়ে যেতে হবে। বালুর ঝড়টি দানবের মতো দ্রুত বেগে ফিন্সের দিকে আসতে থাকে। ফিঞ্চও কোনো ঝুঁকি না নিয়ে দ্রুত ভ্যান ঘুরিয়ে আস্তানার দিকে ছুটতে শুরু করে। আস্তানার একদম কাছাকাছি পৌঁছে সে গাড়ি থামায় এবং ভ্যানের ভেতরে থাকা তার রোবট কুকুরকে বাইরে আসার জন্য ডাকতে থাকে। কিন্তু ঝড় এতটা কাছে চলে এসেছিল যে রোবট কুকুরটি সহজে আসতে চাইছিল না। কিন্তু ফিন্স ভয় না পেয়ে দড়ি দিয়ে টেনে জোর করে রোবট কুকুরটিকে তার সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে বিশাল বালুর ঝড়টি ফিঞ্চের ওপর আছড়ে পড়ে। চারপাশে অন্ধকার হয়ে যাওয়ায় ফিন্স কিছুই দেখতে পাচ্ছিল না। তবুও নিজের গায়ে এক বিশেষ ইউভি রেডিয়েশন স্যুট পরে থাকায় সে কোনো মতে রোবট কুকুরটিকে টেনে হিঁচড়ে বিল্ডিং এর ভেতরে নিয়ে যায়। ভেতরে ঢোকার পর ফিন্স যেন হাঁপ ছেড়ে বাঁচে এবং তার হেলমেট ও রোবট কুকুরটিকে ভালো করে পরিষ্কার করে শেষে সে নিজেও শাওয়ার নিয়ে ফ্রেশ হয়। এরপর ফিন্স ফ্রেশ হয়ে একটি বিশেষ ঘরের দিকে এগিয়ে যায়। সেই ঘরের ভেতরে রয়েছে একটি জ্যান্ত কুকুর। পুরো বিশাল বিল্ডিং এ ফিন্স আর এই কুকুরটি ছাড়া আর কোনো মানুষের বা প্রাণের অস্তিত্ব নেই। ফিন্সকে দেখা মাত্রই কুকুরটি খুব আগ্রহ নিয়ে তার কাছে ছুটে আসে এবং কথা বলার চেষ্টা করে। ফিন্সও পরম মমতায় কুকুরটিকে অনেক আদর করে এবং তার জন্য খাবার বেড়ে দেয়। এরপর ফিন্স তার মূল কাজে মনোযোগ দেয়। সে একের পর এক বই স্ক্যান করতে থাকে এবং সেই সব ডাটা তার কম্পিউটারে সেভ করতে শুরু করে। আসলে সে একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট তৈরি করতে যাচ্ছে। তার এই রোবট তৈরির পেছনের সবচেয়ে বড় কারণ হলো তার আদরের কুকুরটি। সে চায় সে যখন থাকবে না তখন যেন এই রোবটটি তার কুকুরকে দেখাশোনা করতে পারে। তাই সে কম্পিউটারে যেসব তথ্য সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আপলোড করছে তা হলো একটি কুকুরকে কিভাবে বড় করতে হয় এবং তার যত্ন নিতে হয়, এবং পরবর্তীতে সে না থাকলে যেন তার প্রিয় কুকুরের যত্ন নিতে পারে। রোবটটি তৈরি করার কাজ করার পাশাপাশি ফিন্স কুকুরটির সাথে খেলাধুলা করে সময় কাটায়। রাতের বেলা ফিন্স যখন রেডিয়েশনের কারণে তার স্বাস্থ্যের উপর কতটা ভয়াবহ প্রভাব পড়েছে তা স্টাডি করে, তখন সে খুব অস্থির হয়ে যায়। সে বুঝতে পারে যে এই পৃথিবীতে তার সময় ফুরিয়ে আসছে, সে আর বেশি দিন বাঁচবে না। এই কথা ভেবে সে খুব কষ্ট পায়। তবে দমে না গিয়ে সে দিনরাত এক করে সেই রোবটটি তৈরির কাজ চালিয়ে যায়। অবশেষে রোবটটা বানানোর কাজ একদম শেষের দিকে চলে আসে। এখন কেবল রোবটটির চোখের প্রয়োজন। ফিন্স তখন তার সেই রোবট কুকুরটির চোখের লেন্সগুলো খুলে নিয়ে নতুন এই রোবটটিতে লাগিয়ে দেয়। এরপর সে কম্পিউটারে জমানো সব ডাটা এই নতুন রোবটটির ভেতরে ট্রান্সফার করে দেয়। এরপর রোবটটি অন হওয়ার পর ফিন্স তার দিকে তাকিয়ে বলে, আমি যা দেখছি যদি তুমি তা বুঝতে পারো তবে তোমার মাথা নাড়াও। শুরুতে রোবটটি কোনো সাড়া দেয় না, একদম চুপচাপ থাকে। ফিন্স তার কুকুরের দিকে তাকিয়ে খুব হতাশ হয়ে বলে যে সে বুঝতে পারছে না কেন এই রোবটটি কাজ করছে না। ঠিক তখনই রোবটটি ধীরে ধীরে তার মাথা নাড়াতে শুরু করে। ফিন্স প্রথমে বুঝতে পারে না যে রোবটটি সত্যি তার কথা শুনে মাথা নাড়াচ্ছে কিনা। সে দেখে রোবটটি অনবরত মাথা নাড়িয়ে যাচ্ছে। ফিন্স যখন তাকে থামতে বলে রোবটটির সাথে সাথে মাথা নাড়ানো বন্ধ করে দেয়। ফিন্স তখন নিশ্চিত হয় যে তার দেওয়া কমান্ডগুলো রোবটটি ঠিকঠাক শুনতে পাচ্ছে এবং কাজও করছে। ফিন্স খুব খুশি হয়ে তার আদরের কুকুরটিকে বলে যে সে তার জন্য একজন নতুন বন্ধু খুঁজে পেয়েছে। এরপর সে রোবটটিকে কথা বলার চেষ্টা করতে বলে। রোবটটি শুরুতে একটু তোতলামি করলেও একসময় খুব কষ্টে কথা বলতে শুরু করে।
ফিঞ্চ তখন তাকে জিজ্ঞেস করে তার ভেতরে কি কি প্রাইমারি কমান্ড জমা আছে। তার প্রথম কমান্ডের কথা জানায়, যে কোনো পরিস্থিতিতে মানুষের কোনো ক্ষতি করা যাবে না। এরপর সে আরও কিছু বলতে শুরু করলে ফিঞ্চের কুকুরটি ঘেউ ঘেউ করে ওঠে। ফিঞ্চ কুকুরটিকে শান্ত করে রোবটটাকে তার 4 নম্বর কমান্ডের কথা জিজ্ঞেস করে। রোবটটি জানায় 4 নম্বর কমান্ড হলো ফিঞ্চ যখন থাকবে না তখন ফিঞ্চের কুকুরটিকে সব বিপদ থেকে রক্ষা করতে হবে। ফিঞ্চের বানানো রোবটটিকে এমন নিখুঁতভাবে কাজ করতে দেখে ফিঞ্চের আনন্দের সীমা থাকে না। সে বুঝতে পারে তার দীর্ঘদিনের পরিশ্রম সফল হয়েছে। কিন্তু রোবটটি হুট করে ফিঞ্চকে একটি প্রশ্ন করে বসে। সে বলে, আপনি কখনোই পৃথিবী ছেড়ে চলে যাবেন? রোবটটির মুখে এমন প্রশ্ন শুনে ফিঞ্চ মুহূর্তে খুব হতাশ হয়ে পড়ে। সে বুঝতে পারে তার চলে যাওয়ার সময় সত্যি ঘনিয়ে আসছে। তখনই অচমকা বিদ্যুৎ চলে যাওয়ায় ফিঞ্চ বেশ অবাক হয়। সে টর্চ নিয়ে বাইরে গিয়ে দেখার চেষ্টা করে আসলে সমস্যাটা কোথায়। আসলে তার এই বিল্ডিংয়ের বিদ্যুৎ আসতো 4টি উইন্ডমিল থেকে, কিন্তু সেই বালুর ঝড়ে সবগুলো উইন্ডমিল একদম ভেঙে চুরমার হয়ে গেছে। মাত্র একটি কোনো মতে দাঁড়িয়েছিল, কিন্তু বালু জমে সেটিও জ্যাম হয়ে বন্ধ হয়ে পড়ে আছে। ফিঞ্চ কোনো মতে সেটি ঠিক করলে আবারও ইলেকট্রিসিটি ফিরে আসে। এরপর বাড়ির ভেতরে আসার পর দেখা যায় নতুন রোবটটি আবার সচল হয়েছে। রোবটটি যখন কথা বলা শুরু করে তখন ফিঞ্চের জ্যান্ত কুকুরটি সেটা পছন্দ করে না। রোবটিক আওয়াজ শুনে কুকুরটি বিরক্ত হয়ে রোবটটির পায়ের ওপর হিসু করে দেয়। তবে ফিঞ্চ এসব কিছু খেয়াল না করে জানালা দিয়ে বাইরে আকাশের দিকে তাকায়। আকাশ দেখে তার মনে হয় আবহাওয়া খুব দ্রুত খারাপ হচ্ছে। সে তখন তাড়াহুড়ো করে রোবটটিকে লোকাল আবহাওয়া কেন্দ্রের সাথে কানেক্ট করে দেয়। ফিঞ্চ খুব চিন্তিত হয়ে জিজ্ঞেস করে যে বর্তমানে বাইরের পরিস্থিতি আসলে কেমন। রোবটটি তখন সেই তথ্য বিশ্লেষণ করে জানায় আগামী 24 ঘন্টার মধ্যে সেখানে একটি সুপারস্টর্ম বা মহাপ্রলয় ধেয়ে আসছে। সবচেয়ে ভয়ের কথা হলো সেই ঝড়টি টানা 40 দিন ওই একই এলাকায় তাণ্ডব চালাবে। এই খবর শুনে ফিঞ্চ একদম নিস্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে যদি তারা এখানে টানা 40 দিন আটকে থাকে তবে খাবারের অভাবে বা ঝড়ের আঘাতে তারা সবাই মারা যাবে। এখানে আর এক মুহূর্ত থাকা নিরাপদ নয়। ফিঞ্চ তখন দ্রুত সিদ্ধান্ত নেয় যে তাকে শহর ছাড়তে হবে। সে পাগলের মতো রোবটটির শরীরের বাকি অংশগুলো সেট করে তাকে একটি ফাইনাল স্ট্রাকচার দিতে শুরু করে, কারণ এই লম্বা যাত্রায় রোবটটির শক্তি তার খুব প্রয়োজন হবে। এই শহর ছেড়ে যাওয়ার সময় ফিঞ্চ সিদ্ধান্ত নেয় যে তারা পশ্চিম দিকে যাত্রা করবে, কারণ সে মনে করে পশ্চিম দিকে গেলে হয়তো তারা কিছুটা সেফ থাকতে পারবে। ঠিক সেই পথে রয়েছে স্যান ফ্রান্সিসকো শহর, যেখানে আছে একটি বিশাল ব্রিজ। ফিঞ্চ ঠিক করে যখন যাচ্ছে তখন সেই বিখ্যাত ব্রিজটিও একবার দেখে নেবে। আর এই জিনিসটা তার অনেক দিনের স্বপ্ন ছিল। কিন্তু এই প্রশান্তির মাঝেই হঠাৎ করে ফিঞ্চের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। দীর্ঘদিনের রেডিয়েশনের প্রভাবে তার শরীরের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে, যা দেখে ফিঞ্চ নিজেও বেশ চিন্তায় পড়ে যায়। হাতের সময় একদম নেই বুঝে ফিঞ্চ খুব দ্রুত রোবটটির পুরো বডি সেট করে ফেলে। এরপর সে রোবটটিকে কিভাবে হাঁটতে হয় তা শেখাতে শুরু করে। রোবটটি যখন টলমল পায়ে হাঁটা শুরু করে ফিঞ্চের কুকুরটি তা দেখে বেশ বিরক্ত হয় এবং ঘেউ ঘেউ করতে থাকে। কিন্তু ফিঞ্চ দমে যায় না, কারণ সে জানে তাদের হাতেই একটাই উপায় আছে। শহর ছাড়ার আগে ফিঞ্চ প্রয়োজনীয় খাবার, সে ব্রিজের ছবি এবং একটি ম্যাপ গুছিয়ে নিয়ে বের হওয়ার প্রস্তুতি নেয়। ঠিক সেই সময় ফিঞ্চ খেয়াল করে যে তার রোবট কুকুরটি অর্থাৎ ডিউয়ের চোখের সমস্যা হয়েছে। সে দেখতে না পেয়ে এখানে ওখানে ধাক্কা খাচ্ছে। ফিঞ্চ তখন দ্রুত একটি সিসিটিভি ক্যামেরার লেন্স খুলে নিয়ে ডিউয়ের চোখের জায়গায় ফিক্স করে দেয়। অবশেষে সবাই মিলে তাদের সেই ভ্যানে উঠতে শুরু করে। কিন্তু নতুন রোবটটি যখন ভ্যানে উঠতে যায় তখন সে নিজের শরীরের ভারসাম্য সামলাতে না পেরে ধপাস করে নিচে পড়ে যায়। তবে দমে না গিয়ে সে তার ভাষায় বলে ওঠে, আই অ্যাম ওকে। এভাবে এক বুক আশা আর অনিশ্চয়তা নিয়ে তাদের যাত্রা শুরু হয়। এরপর তারা সবাই মিলে পশ্চিমের দিকে যাত্রা শুরু করে। চারদিকে শুধু মরুভূমি, কোথাও কোনো সবুজের নাম নিশানাও নেই। এই অবস্থা দেখে ফিঞ্চের মন খারাপ হয়। সে জেফ আর কুকুরকে বলতে থাকে যে সে যখন ছোট ছিল তখন এসব জায়গা অনেক সুন্দর আর ফসলে ভরা ছিল। এক জায়গায় গিয়ে তারা গাড়ি থামায়, সেখানে প্রচণ্ড তাপ আর ইউভি রেডিয়েশন প্রায় 160 ডিগ্রি। সেখানে বসে বিশ্রাম নেওয়ার সময় জেফ ব্রিজের ছবিগুলো দেখে জানতে চায় এ ছবিগুলো ফিঞ্চকে কে পাঠিয়েছে। ফিঞ্চ বলে যে তার মামা এগুলো স্যান ফ্রান্সিসকো থেকে পাঠাতেন। তখন জেফ আরও অনেকগুলো ব্রিজের ছবি দেখে সেগুলোর নাম জানতে চায় এবং আরও জানতে চায় যে সিডনি শহরের সেতুটি কেন তারা দেখতে যাচ্ছে না। ফিঞ্চ বুঝিয়ে বলে যে সিডনি অনেক দূরে, তার চেয়ে 1811 মাইল দূরে থাকা স্যান ফ্রান্সিসকো ব্রিজটি দেখায় এখন তাদের জন্য সবচেয়ে বড় টার্গেট। আর এভাবেই তাদের পরবর্তী বড় গন্তব্য ঠিক হয়ে যায়। এই প্রথম ফিঞ্চ রোবট কুকুর ডিউকে সাথে না নিয়ে তার তৈরি নতুন রোবটটিকে সাথে নিয়ে বের হয়। বিল্ডিংয়ের দিকে যাওয়ার সময় ফিঞ্চ রোবটটিকে চারপাশের পরিবেশ আর বিপদ সম্পর্কে বোঝাতে থাকে। সে বলে যে আকাশে ওজোন লেয়ারে যে বড় গর্ত হয়েছে সেগুলো দেখতে অনেকটা সুইস চিজের মতো, আর এই ফুটো দিয়েই ক্ষতিকর ইউভি রেডিয়েশন পৃথিবীতে ঢুকে সবকিছু পুড়িয়ে দিচ্ছে। রোবটটি তো সবে দুনিয়া দেখা শুরু করেছে, তাই সে সুইস চিজ শব্দটা শুনে বেশ অবাক হয়ে যায় এবং বোকার মতো আকাশের দিকে তাকিয়ে পনির খুঁজতে থাকে। ফিঞ্চ যখন পেছনে ফিরে দেখে রোবটটি আসছে না তখন সে ধমক দিয়ে তাকে ডেকে নেয়। রোবটটি তখন বাচ্চার মতো সুইস চিজ বলতে বলতেই ফিঞ্চের পিছু পিছু ভেতরে ঢুকে ফিঞ্চ খাবারের সন্ধানে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে রোবটটি ঘুরতে ঘুরতে একটি বড় আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। সে প্রথমবারের মতো আয়নায় নিজের চেহারা দেখে একদম হতভম্ব হয়ে যায়। সে নিজেকে চিনতে পারছিল না। ঠিক তখন ফিঞ্চ তাকে ডেকে বলে যে সে কিছু পপকর্ন খুঁজে পেয়েছে। রোবটটি অবাক হয়ে জিজ্ঞেস করে পপকর্ন আবার কি। ফিঞ্চ তখন রোবটটিকে বাইরে নিয়ে আসে। রোদে পুড়তে থাকা একটি লোহার ঢাকনা রোবটের হাতে দিয়ে তাকে ধরতে বলে। এরপর সে লোহার ওপর ভুট্টার দানাগুলো রাখা মাত্রই
টপ টপ করে সেগুলো ফুটে সাদা ক্ষয় হয়ে বের হতে শুরু করে। রোবটটি জাদুকরী দৃশ্য দেখে ছোট বাচ্চাদের মতো খুশিতে আত্মহারা হয়ে যায়। সে আরও কিছু পপকর্ন ফিঞ্চের কাছে আবদার করতে থাকে। ফিঞ্চ তাকে ধমক দিয়ে শান্ত করে আবার ভ্যানে ফিরে আনে। এরপর তারা যখন আবার যাত্রা শুরু করে তখন হঠাৎ করে সেখানে বালুর ঝড় ওঠে। ফিঞ্চ খুব স্পিডে ভ্যান চালিয়ে পালাতে থাকে, কিন্তু সে বালুর ঝড় যেন তাদের পিছুই ছাড়ছিল না। ফিঞ্চ বুঝতে পারে এভাবে গাড়ি চালিয়ে খুব বেশি দূরে যাওয়া সম্ভব নয়, কারণ ঝড়ের ঝাপটায় ভ্যানটি যে কোনো সময় উল্টে যেতে পারে। তাই সে এক জায়গায় গাড়ি থামিয়ে রোবটটিকে বাইরে আসতে বলে। ভ্যানের ভেতরে থাকা শক্তিশালী কেবলগুলো টেনে এনে মাটির সাথে শক্ত করে গেঁথে দিতে বলে, যাতে ভ্যানটি ঝড়ে উড়ে না যায়। ফিঞ্চ এক পাশে কাজ করছিল আর রোবটটিকে অন্য পাশে কাজ করতে বলে। তবে বালুর ঝড় তখন একদম কাছাকাছি চলে আসে। ফিঞ্চ তার শরীরের দুর্বলতার কারণে শেষের কেবলটি কিছুতে মাটির ভেতরে ঢোকাতে পারছিল না। ঠিক তখন রোবটটি এসে সেই কেবলের উপর এমন এক জোরে ঘুষি মারে যে সেটি সাথে সাথে মাটির অনেক গভীরে ঢুকে যায়। বাইরে তখন প্রচণ্ড ঝড় শুরু হয়। একে একে ফিঞ্চের লাগানো কেবলগুলো ছিঁড়তে শুরু করে, কিন্তু রোবটটির গেঁথে দেওয়া সেই শেষ কেবলটির জোরেই তারা সে যাত্রায় প্রাণে বেঁচে যায়। ঝড় থামলে ফিঞ্চ বাইরে এসে দেখে সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেছে, শুধু রোবটটির গেঁথে দেওয়া কেবলটি অক্ষত হয়ে আছে। ফিঞ্চ তখন রোবটটির কাজের প্রশংসা করে। ঝড়ের তাণ্ডবে ভ্যানের একটি টায়ার ফেটে গিয়েছিল। ফিঞ্চ টায়ার পাল্টাতে যায়, কিন্তু তাদের কাছে কোনো জ্যাক ছিল না। তখন রোবটটি একাই পুরো ভ্যানটিকে উঁচু করে ধরে রাখে, যাতে ফিঞ্চ খুব সহজে টায়ারটি বদলে নিতে পারে। এই ঘটনার পর ফিঞ্চ রোবটটিকে বলে যে তার একটি নাম রাখা দরকার। ফিঞ্চ প্রথমে তাকে জ্যাক নামে ডাকতে চাইলে রোবটটি রাজি হয় না। সে বলে এটি তো একটি টুলের নাম। এরপর রোবটটি নিজের জন্য উইলিয়াম শেক্সপিয়ার নামটি প্রস্তাব করে, কিন্তু ফিঞ্চের সেটি পছন্দ হয় না। রোবটটি তখন একের পর এক নাম ভাবতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সে জেফ নামটি পছন্দ করে। পরের দিন সকাল হতে ভ্যানের সোলার প্যানেলগুলো সচল হয়ে যায় এবং ভ্যানের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ জমা হতে থাকে। ফিঞ্চ যখন ঘুম থেকে উঠে সে দেখে জেফ কুকুরের সাথে পাল্লা দিয়ে ঘেউ ঘেউ করছে। ফিঞ্চ যখন জিজ্ঞেস করে সে কি করছে, জেফ উত্তর দেয় যে সে কুকুরের ভাষা শেখার চেষ্টা করছে। জেফ আরও বলে যে কুকুরটি তাকে সম্ভবত পছন্দ করে না। ফিঞ্চ তখন জেফকে বুঝিয়ে বলে যে কুকুরটি আসলে তাকে এখনো বিশ্বাস করতে পারছে না। জেফ তখন জানতে চায় এই বিশ্বাস জিনিসটা আসলে কি। ফিঞ্চ তার জীবনের কিছু বাস্তব অভিজ্ঞতার গল্প শুনিয়ে জেফকে বিশ্বাসের মানে বোঝানোর চেষ্টা করে, যদিও জেফ বেশ কনফিউজড হয়ে পড়ে এবং আরও পরিষ্কার করে বুঝিয়ে বলতে বলে, কিন্তু ফিঞ্চ তাকে নিজে থেকে এটি নিয়ে চিন্তা করতে বলে দেয়। তবে ঠিক এই পর্যায়ে ফিঞ্চের শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। তখন প্রচণ্ড কাশির সাথে মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। জেফ তখন নিজে ভ্যান চালানোর কথা বলে। ফিঞ্চ রাজি না হয়ে পাশের একটি বিল্ডিংয়ের কাছে গাড়ি থামায়। সে কুকুরটিকে বাইরে বেঁধে রেখে নিজে বিল্ডিংয়ের ভেতরে বিশ্রাম নিতে যায়। সেখানে একা থাকা অবস্থায় ফিঞ্চ দেখে তার মুখ দিয়ে অনবরত রক্ত পড়ছে। ঠিক সেই সময় বাইরে কুকুরের চিৎকার শুনে ফিঞ্চ বেরিয়ে এসে দেখে যে জেফ জোর করে কুকুরটিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ফিঞ্চ তাকে ডাক দেওয়ার সাথে সাথে কুকুরটি তার কাছে চলে আসে। ফিঞ্চ তখন জেফকে ভ্যানের ভেতরে থাকতে বলে নিজে কুকুরটিকে নিয়ে যায়। ভ্যানের ভেতরে একা একা বসে থাকতে থাকতে জেফ একসময় গাড়ি চালিয়ে দেয় এবং স্টিয়ারিং ধরে নাচতে শুরু করে। এতে ভ্যানটি হুট করে মুভ করতে শুরু করে এবং সামনের একটি কারের সাথে গিয়ে ধাক্কা লাগে। ফিঞ্চ তখন দৌড়ে এসে দেখে ভ্যানটি ধাক্কা খেয়ে দাঁড়িয়ে আছে। জেফ তখন নিজেকে বাঁচাতে বলে সে ড্রাইভ করেনি, ভ্যানটি এমনি নড়েছে। ফিঞ্চ তখন জেফকে একটি কঠিন শিক্ষা দেওয়ার জন্য ভ্যানের বাইরে নিজের হাত বের করে ধরে। সূর্যের প্রচণ্ড তাপে ফিঞ্চের হাতের চামড়া মুহূর্তের মধ্যে পুড়ে যেতে শুরু করে। ফিঞ্চ তখন জেফকে বুঝিয়ে বলে যে মানুষের চামড়া হোক বা কুকুরের চামড়া, এই রেডিয়েশন কাউকে ছাড় দেয় না। সে জেফকে মনে করিয়ে দেয় যে তাকে শুধুমাত্র কুকুরটিকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে এবং তাকে শুধুমাত্র সেই কাজটুকুই করতে হবে। ফিঞ্চ তাকে সাবধান করে দেয় যে সে যেন ভুলে না যায় যে সে মাত্র কাল জন্মেছে। যদি সে ফিঞ্চের কথা না শুনে নিজের মতো চলতে চায় তবে ফিঞ্চ তাকে ভেঙে গুঁড়ে দিতে দ্বিধা করবে না। এই কথা শুনে জেফ একদম চুপচাপ হয়ে যায় এবং তার মন খারাপ হয়ে যায়। ফিঞ্চ বুঝতে পারে যে তার হাতে একদম সময় নেই, তাই সে জেফকে ভ্যান চালানো শেখানোর সিদ্ধান্ত নেয়। জেফ যখন প্রথমবার ড্রাইভারের সিটে বসে গাড়ি চালানো শুরু করে তখন সে এমনভাবে গাড়ি চালাতে থাকে যে যা দেখে কুকুরটি ভয় কুঁকড়ে যায়, কিন্তু জেফ খুব দ্রুত নিজেকে বদলে ফেলে এবং প্রফেশনালদের মতো ভ্যান চালানো শুরু করে। রাতে এক জায়গায় বিশ্রাম নেওয়ার সময় জেফ জিজ্ঞেস করে যে তারা কেন রাতে যাত্রা করে না। ফিঞ্চ বুঝিয়ে বলে যে রাতের বেলা অন্য মানুষেরা বাইরে বের হয় এবং তারা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। ফিঞ্চ জেফকে সাবধান করে দেয় যে সে যেন কোনো মানুষকে অন্ধভাবে বিশ্বাস না করে, কারণ মানুষ তাকে মেরে ফেলতে পারে। পরদিন সকালে ফিঞ্চের শরীর আরও খারাপ হয়ে যায়। সে প্রচণ্ড জোরে কাঁপছিল আর রক্ত বমি করছিল। জেফ তখন তার বুদ্ধি খাটিয়ে ভিজে কাপড় ফিঞ্চের কপালে দিয়ে তার সেবা করে এবং নিজে ভ্যান চালিয়ে অনেক দূর নিয়ে আসে। পথে একটি শহর দেখে জেফ খাবারের খোঁজে ফিঞ্চকে না জানিয়ে রোবট কুকুরটিকে সাথে নিয়ে একটি স্টোরে ঢোকে। ফিঞ্চ যখন ঘুম থেকে জেগে ওঠে সে দেখতে পায় যে তারা কেউ এখানে নেই এবং তারা একটি শহরের ভেতরে আছে। তখন সে আতঙ্কে শিউরে ওঠে। সে তড়িঘড়ি করে ইউভি রেডিয়েশন শ্যুট পরে তাদের খুঁজতে বের হয়। এদিকে জেফ আর ডিও একটি স্টোরের ভেতরে খাবার খোঁজ করছিল। ডিও একটি জায়গায় পা রাখা মাত্রই একটি ফাঁদে পড়ে এবং মুহূর্তে সে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ফিঞ্চ যখন সেখানে পৌঁছায় তখন ডিওকে বিকল অবস্থায় দেখে কান্না একদম ভেঙে পড়ে। ঠিক সেই মুহূর্তে ফিঞ্চ দেখতে পায় যে একটা গাড়ি তাদের পিছু নিয়েছে। তারা দ্রুত ভ্যানে উঠে পালানোর চেষ্টা করে,
রাতের অন্ধকারে ফিঞ্চ জেফকে বলে হেডলাইট নিভিয়ে গাড়ি চালাতে, যাতে ওদের কেউ দেখতে না পায়। একসময় তারা একটি নিচু ব্রিজের নিচে ভ্যানটি লুকানোর চেষ্টা করে, কিন্তু ব্রিজের উচ্চতা কম হওয়ায় ভ্যানের ওপরের দামি সোলার প্যানেলগুলো এটার সাথে ধাক্কা লেগে একদম ধ্বংস হয়ে যায়। তবুও তারা কোনো মতে সেখানে লুকিয়ে থাকে এবং পেছনের গাড়িটি তাদের দেখতে না পেয়ে চলে যায়। জেফের ভুলের কারণে সোলার প্যানেলগুলো নষ্ট হয়ে যাওয়ায় ফিঞ্চ আর জেফের সেই লম্বা জার্নি এবার একদম শেষ পর্যায়ে চলে এসেছে। তখন জেফ তাকে একটি কঠিন প্রশ্ন করে বসে, যে বলে, আমার ভেতরে তো মানুষকে ক্ষতি না করার কমান্ড দেওয়া আছে, কিন্তু মানুষ কেন মানুষকে ক্ষতি করে? ফিঞ্চ তখন তাকে তার জীবনের সবচেয়ে বড় কষ্টের গল্পটা শোনায়। ফিঞ্চ জেফকে বলে, যখন পৃথিবীর ওজোন স্তর সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল আর খাবারের জন্য হাহাকার চলছিল, তখন সে খাবারের খোঁজে এক স্টোরে গিয়েছিল। সেখানে সে এক 9 বছরের ছোট্ট মেয়ে আর তার মাকে দেখিয়েছিল। হঠাৎ করে এক লোক এসে খাবারের লোভে সেই মা আর মেয়েকে চোখের সামনে গুলি করে মেরে ফেলে। লোকটা চলে যাওয়ার পর ফিঞ্চ সেখানে গিয়ে দেখে একটি গোলাপি রঙের ব্যাগ পড়ে আছে, আর তার ভেতর থেকে একটা শব্দ আসছে। ব্যাগটা খুলতেই সে এই কুকুরটিকে খুঁজে পায়। সেই দিন থেকেই ফিঞ্চ এই কুকুরটিকে আগলে রাখছে এবং তাকে রক্ষা করার জন্য সে জেফকে বানিয়েছে। এরপর তারা আবারও যাত্রা শুরু করে। তারা এখন সান ফ্রান্সিসকো থেকে মাত্র 480 মাইল দূরে থাকতেই একটা ম্যাজিক্যাল মোমেন্ট দেখতে পায়। জেফ একটি প্রজাপতি দেখে হুট করে গাড়ি থামিয়ে দেয়। ফিঞ্চ বাইরে এসে দেখে অবাক হয় যে এখানে কোনো ইভি রেডিয়েশন নেই। অনেক বছর পর সে প্রোটেকশন ছাড়াই সূর্যের আলোতে দাঁড়ায় এবং দেখে চারদিকে সবুজ ঘাস আর ফুলে ভরা প্রকৃতি আবার ফিরে এসেছে। ফিঞ্চ তখন তার সেই দামি কোট আর প্যান্ট পরে আয়েশ করে শেষবারের মতো দুপুরের খাবার খায়। জেফ তখন তাকে সেই পোস্ট কার্ডের পেছনের চিঠির কথা জিজ্ঞেস করে। ফিঞ্চ স্বীকার করে যে সেই চিঠিটা তার মামা নয়, বরং তার বাবা তাকে পাঠিয়েছিলেন। তার বাবা ছিলেন একজন মিলিটারি ইঞ্জিনিয়ার, যিনি ব্রিজ বানাতেন। ফিঞ্চ তার 15তম জন্মদিনে এই কার্ডটি পেয়েছিলেন, কিন্তু তার বাবার সাথে কখনো তার দেখা হয়নি। ফিঞ্চ আক্ষেপ করে বলে যে সে যদি জীবনের সময়টাকে আরেকটু ভালোভাবে ব্যবহার করতে পারত, তাহলে কতই না ভালো হতো। তো যাই হোক, সে বুঝতে পারে যে তার সময় শেষ, তাই সে কুকুরটিকে জেফের সাথে খেলতে শেখায়। সে চায় কুকুরটি যেন জেফকে পুরোপুরি বিশ্বাস করে। ঠিক সেই মুহূর্তে ফ্রেঞ্চের প্রচণ্ড কাশি শুরু হয় এবং সে তার দামি স্যুটের ওপরেই রক্তবমি করে দেয়। জেফ তাকে ধরে ভ্যানের ভেতরে নিয়ে যায়। ফিঞ্চ শেষবারের মতো জেফকে জড়িয়ে ধরে এই পৃথিবীকে এক বুক তৃষ্ণা নিয়ে দেখে নেয়। ভ্যানের ভেতর নিজের বিছানায় শুয়ে আদরের কুকুরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতেই ফিঞ্চ চিরনিদ্রায় ঢলে পড়ে। জেফ ওখানে কান্নাকাটি করে এবং ফিঞ্চের শরীরটি সাদা কাপড় দিয়ে মুড়িয়ে তার সৎকার করে। পরের দিন ফিঞ্চকে ছাড়াই জেফ আর কুকুরটি আবার যাত্রা শুরু করে। একসময় তারা সেই কাঙ্ক্ষিত গোল্ডেন গেট ব্রিজে পৌঁছে যায়। সেখানে তারা দেখে আরও অনেক মানুষ তাদের প্রিয়জনদের ছবি আর স্মৃতি রেখে গেছে। জেফও তাদের 3 জনের ছবি আর ফিঞ্চের সেই স্মৃতিগুলো সেখানে পিন দিয়ে আটকে দেয়। এভাবে ফিঞ্চের সেই অসম্পূর্ণ স্বপ্নটি পূরণ করে জেফ আর তার কুকুর নতুন এক জীবনের পথে এগিয়ে যায়। আর এভাবেই এই অ্যাডভেঞ্চার সার্ভাইভাল মুভিটি শেষ হয়।